হ্যালো, তোমরা সব ভালো আছো? আজকে আবার জলদি একটা গল্প আপলোড করছি। মানে একটা গল্প বলবো তোমাদেরকে। আমার গল্পগুলো কেমন লাগছে তোমরা কিন্তু লিখে পাঠাচ্ছ না। সাবস্ক্রিপশন করতে হবে, সাবস্ক্রাইবার বাড়াতে হবে, প্রত্যেকে বলতে হবে গল্প কাকুর গল্প। গল্প কাকুর গল্পের মধ্যে একটা উদ্দেশ্য আছে তো। গল্প কাকুর গল্পগুলো সবসময় দিয়ে মনে রাখবে যে কিছু করার জন্য কিন্তু তৈরি হয়েছে। কি করার জন্যে? না বাচ্চাদেরকে স্থির করার জন্যে। এবং এইভাবেই গল্পগুলো কিন্তু চলবে, অনেক গল্প পাবে। মাথার মধ্যে কিলবিল করে অনেক রকমের আইডিয়া, অনেক অনেক রকমের চিন্তাভাবনা, যা দেখি সেগুলো গল্প হয়ে যায়। আমি কিন্তু গল্প লিখি না, গল্প আমি বলেছি হঠাৎ করে বানিয়ে বানিয়ে বলি। যা বলি কিছুটা সত্যি, কিছুটা কল্পনা, সব মিশিয়ে। চলো আর বাজে বকবো না, গল্প শুরু করা যাক। আজকে নতুন গল্প, অনুরাধা ঠাকুমার পরিবার। গল্পটার নাম হলো অনুরাধা ঠাকুমার পরিবার। অনুরাধা ঠাকুমাটা কে তাহলে, আর তার পরিবারই বা কে? এই গল্পটা থেকে কিছু একটা শিক্ষা লাভ করব। প্রত্যেকটা গল্প থেকেই কিছু না কিছু আমরা শিখেছি। এই গল্প থেকেও কিছু কিন্তু শিখব। কি শিখব সেটা গল্পের শেষে তোমরাই আমাকে বলবে যে আমরা কি শিখলাম, গল্প কাকু কী শেখালো। শুধু একটা কথা মনে রাখবে, যদি তোমাদিকে প্রশ্ন করি যে পৃথিবীতে সবথেকে দামি জিনিস কি, তুমি কি বলবে? কেউ বলবে সোনা, কেউ বলবে হিরে, কেউ বলবে গাড়ি, কেউ বলবে বাড়ি, কেউ বলবে অনেক অনেক ধনরত্ন। সব থেকে দামি জিনিস কেউ বলবে সময়। হ্যাঁ, সময় সত্যিই দামি। কেউ বলবে পরিশ্রম। কিন্তু সব থেকে দামি জিনিস কি জানো? সব থেকে দামি জিনিস হলো মানুষ। যদি তোমার কাছে অনেক বিশাল বড় একটা অট্টালিকা থাকে, অনেক বড় একটা বাড়ি থাকে, অনেকগুলো গাড়ি থাকে, দামি দামি বিদেশি গাড়ি, কিন্তু মানুষ না থাকে, লোক না থাকে, তাহলে কোনো দাম নেই। তাহলে কিন্তু মজাও নেই, দামও নেই। মানুষ কিন্তু আগে। বুঝতে পেরেছ? একটা কথাই আছে, সে কথাটা পরে বলবো লাস্টে। কিন্তু সবসময় মনে রাখবে মানুষের দাম সব থেকে আগে। শুরু করি আজকের গল্প, অনুরাধা ঠাকুমার পরিবার। অনুরাধা ঠাকুমা, তিনি কিছুটা দূরে, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে তার বাড়ি ছিল। আমরা ছোটবেলা থেকেই তাকে দেখতাম এবং আমরা তাকে অনু ঠাম্মা বলতাম। অনু ঠাম্মার যে কত বয়স সেই সম্পর্কে কোনো আমাদের ধারণাই ছিল না। কিন্তু খুব বেশি যে থুরথুরে বুড়ি, যে লাঠি নিয়ে করে চলে, সেরকমও নয় কিন্তু। অনু ঠাম্মা দেখতে খুব সুশ্রী। যখন কম বয়সী ছিলেন তখন নিশ্চয়ই তিনি খুব সুন্দরী ছিলেন, দেখে যা মনে হয়। গায়ের রঙটা এখনও বেশ আপেলের মতো টুকটুকে লাল লাল, চুলগুলি পুরো সোনপাপড়ির মতো পাকা, আর তার সাথে ঠোঁটগুলি বেশ সরু সরু পাতলা পাতলা, বেশ সুন্দর দেখতে। কিন্তু বয়স্কা মানুষ হলে কি হবে, তাকে দেখে বেশ সুশ্রী মনে হয়। অনু ঠাম্মাকে আমরা ছোটোর থেকেই দেখে এসেছি, দেখে আসতাম, দেখতাম। অনু ঠাম্মা আমাদের খুব ফেভারিট। এই জন্যে আমাদের খুব প্রিয় ছিলেন যে অনু ঠাম্মার একটা মস্ত বড় বাগান ছিল এবং সে বাগানের পিছন দিকে অনেকগুলি পেয়ারা গাছ ছিল। পেয়ারা গাছগুলোতে এক ধরনের এমন পেয়ারা হতো যার ভেতরটা গোলাপি রঙের। এবার গোলাপি রঙের পেয়ারা অনেকেই খুব পছন্দ করে, আর আমরা ছোট বাচ্চাদের তো কথাই নেই, সব তো হনুমানের বংশধর। সব বান্দরগুলো, সব মানে মানুষরূপী বান্দরগুলো, মানে আমরা সব যখন ছোট ছিলাম সব গাছে উঠে বসে থাকতাম। প্রথম যেদিন অনু ঠাম্মা আমাদেরকে দেখলেন যে আমরা প্রায় 4-5 জন গাছের উপরে বসে পেয়ারা খাচ্ছি আরামসে, এবং তিনি যখন দৌড়ে এলেন তখন এবং বলতে থাকলেন, সৌমেন সৌমেন সৌমেন, ওদেরকে তাড়াও। আমরা বুঝতে পারলাম এই রে, আজকে নিশ্চয়ই অনেক অনেক মার আছে কপালে,
নিশ্চয়ই আজকে বাড়িতে নালিশ হবে, অনেক অভিযোগ হবে। এইখানে তো পাবোই ধোলাই, আর বাড়িতে গিয়েও আরও একটু ধোলাই পাবো। এত ধোলাই যে পুরো গায়ের চামড়া সাফ হয়ে যাবে। কিন্তু সেরকম হলো না। অনু ঠাম্মা এলেন, বললেন, এই তোরা নিচে নেমে আয়, তোরা কি পেয়ারা খেতে ভালোবাসিস? আমরা সবাই বললাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের খুব ভালো লাগে। ঠাম্মা তুমি মারবে? কেন মারবো রে, তোরা আমার কাছে চেয়ে খাবি, কিন্তু ওইভাবে গাছে টাছে উঠিস না, হাত পা ভাঙাবি, তখন বলবে যে কার বাড়িতে উঠেছিল, তোর বাবা মা এসে আমাকে গালিগালাজ করবে। আমি বুঝতে পারলাম যে মানুষটা খুব ভালো, অনু ঠাম্মার কোনো তুলনা নেই। আমরা খুব মিস করতাম অনু ঠাম্মাকে যদি উনি কোথাও বাইরে যেতেন। যদিও বাইরে যাওয়াটা একদমই খুব একটা রেয়ার ব্যাপার ছিল, মানে খুব কদাচিৎ হতো। খুব কম সময়ে তিনি বাইরে যেতেন। সকালে, সন্ধে, রাত্রে প্রায়ই তাকে দেখতাম যে তিনি কোনো না কোনো কাজে ব্যস্ত। কখনো বাজারে যাচ্ছেন, কখনো দেখি যে তিনি ফুলের সাজিয়াতে ফুল তুলছেন ভোরবেলাতে, কখনো আবার পুকুর দিকে যেতেন। কিছু না কিছু কাজে তিনি ব্যস্ত এবং খুব কর্মঠ মহিলা। কিন্তু তিনি একা থাকতেন। তাহলে কেউ কি তার ছিল না? এইভাবে মনের মধ্যে অনেক কৌতূহল। এবং তারপর একদিন বাড়িতে অনু ঠাম্মা নিয়ে অনেক আলোচনা হতে শুরু করল। কেন আলোচনা হতে শুরু করলো? শোনা গেল তার যে জায়গা জমি আছে, বাড়ি আছে, সেইগুলোর উপরে অনেকের নাকি নজর আছে এবং অনু ঠাম্মাকে সেখান থেকে বিতাড়িত করার, সেখান থেকে তাড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে। তাহলে অনু ঠাম্মা যাবে কোথায়? অনু ঠাম্মা কোথায় থাকবে? সেই সব নিয়ে খুব মন খারাপ হয়ে গেল আমাদের ছোট বাচ্চার দলটার। আমাদের হনুমানের দলটা সব বসে বসে আমরা ভাবতে থাকলাম, ইস, অনু ঠাম্মা যদি আমাদের ঘরে আসে। আমার বন্ধুগুলো বলল, না না, ও আমাদের ঘরে আসবে। কেউ বলল উনি আমাদের ঘরে থাকবেন। সবাই ওকে খুব পছন্দ করে। ওনাকে এত পছন্দ করতো সব বাচ্চাগুলো যে সবাই ভাবলো যে আমাদের বাড়ির লোকরা, গার্জেনরা, আমাদের প্যারেন্টসরা যদি অনুমতি দেয় যে অনু ঠাম্মাকে আমাদের ঘরে রাখার, তাহলে মস্ত বড় মজা হবে, এত ভালো হবে, আমরা সারাদিন গল্প শুনতে পারবো। আর পেয়ারা গাছগুলো নিশ্চয়ই তার থাকবে। আমাদের লোভটা পেয়ারার উপরে ছিল, অনু ঠাম্মার উপরে নয়। অনু ঠাম্মা আসুন কি না আসুন তাতে আমাদের অতটা আমরা কেয়ার করতাম না। কিন্তু ছোটো বাচ্চা তো, আমাদের সেই গোলাপি রঙের পেয়ারাগুলো স্বপ্নের মধ্যেও কিন্তু দেখা দিত কখনো কখনো। কখনো স্বপ্ন দেখছি লাল লাল দুটো পেয়ারা চোখের সামনে টুপ টুপ করে এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক দৌড়াদৌড়ি করছি। খপ করে ধরতে যাব, ও মা, ঘুমটা ভেঙে গেল। দেখছি সামনে দাঁড়িয়ে আছে বাবা রুদ্রমূর্তি নিয়ে, হাতে একটা লাঠি। বলছে, এই তোর টিউশন টাইম হয়ে গেল, এখনও উঠিস নি, ঘুমোতে থাক, কুম্ভকর্ণাকা চটি অলাদ। এবং এই সব করে অনেক রকমের গালিগালাজ তো বলবো না, শাসন বলবো। বাবা মারা তো শাসন করে, সেই শাসনে আমরা বড় হতাম। যাই হোক, একটু অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, প্রসঙ্গতে ফিরে আসি আবার। অনু ঠাম্মার সেই জায়গাগুলোর উপরে নজর পড়ল। তাদেরই জ্ঞাতিগোষ্ঠী, ভায়াদ, তাদের আত্মীয় স্বজন অনেকেই আমরা শুনতে পেলাম যে সব নাকি দখল করার জন্য মামলা মোকদ্দমা হয়েছে, অনেক কিছু হয়েছে। এবং সেসব কীভাবে যে চলবে সে সম্পর্কে কোনো রকম ধারণা আমাদের ছিল না, আমরা তখন খুবই ছোট। কিন্তু অনু ঠাম্মা সম্পর্কে প্রত্যেক দিন আমাদের ঘরে বেশ একটা গল্পের আসর বসতে থাকলো। সেই সময়টায় আমার বাবা বললেন যে অনু ঠাম্মার ছেলেরা যদি এসে দাঁড়ায় তাহলে কেউ আর আসতে পারবে না কাছাকাছি। আমাদের মনে কৌতূহল আরও বেড়ে গেল। আমি, আমার ভাই, আমরা সবাই বাবা মাকে জিজ্ঞাসা করলাম, ওনার ছেলে মেয়েও আছেন বুঝি? কয়টি ছেলে গো? অনু ঠাম্মার ছেলে মেয়েকে তো দেখিনি কখনো। কি বলছো তোমরা? হ্যাঁ সত্যি, অনু ঠাম্মার ছেলে আছে। অনু ঠাম্মার তিনটে, অনুরাধা ঠাকুমার তিনখানি ছেলে, তিনটে ছেলে আর একটি মেয়ে, এবং তারা সুপ্রতিষ্ঠিত। শুরু হলো অনুরাধা ঠাকুমার সম্পর্কে গল্প। বাবা বললেন, আমাদের তখন
খুব একটা বেশি বয়স না। তখন আমরা দেখেছি তিনি বিয়ে করে আমাদের গ্রামে আসেন এবং নতুন বউ হিসাবে যখন এলেন তিনি যথার্থই সুন্দরী ছিলেন। সবাই দেখতে এলো, নতুন বউ দেখে সবাই এত প্রশংসা করল যে বউ হলে এরকমই করতে হয়। যেমনি সুন্দর দেখতে তেমনি আচার ব্যবহার সব দিক দিয়ে তিনি সেরা। তার স্বামী তিনি একটা ছোটোখাটো কাজ করতেন ব্লক অফিসে। ব্লক অফিস তোমরা জানো বুঝি? নিশ্চয়ই জানো। ব্লক অফিসের নাম অনেকেই শুনেছ। ব্লক অফিস, বিডিওর নাম শুনেছ, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। সেই ব্লক যেগুলো থাকে সেই ব্লক অফিসে কাজ করতেন তার স্বামী, এবং তার 3টি পুত্র সন্তান, 1টি কন্যা সন্তান। 3টি পুত্র সন্তানকে তিনি মনের মতন করে তারা স্বামী স্ত্রী বড় করে তুলেছেন। 3জনেই ক্লাসে খুব ভালো র্যাঙ্ক করত, খুব ভালো পড়াশোনাতে তারা 3জনেই ছিল। বড়টি ফার্স্ট হতো তো ছোটটি সেকেন্ড, আবার তারপরেরটি ফার্স্ট, এইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড। আর মেয়েটিও খুবই ভালো পড়াশোনাতে। 4 ভাই বোনের মধ্যে খুব একটা হেলদি কম্পিটিশন বলতে পারো, একটা যথার্থ প্রতিযোগিতা পড়াশোনা সম্পর্কে লেগেই থাকতো। পড়াশোনার পরিবেশ ঘরের মধ্যে ছিল। একদিন বড় ছেলেটি দেখা গেল যে সে ডাক্তারি বা ডক্টর হওয়ার জন্য কোয়ালিফাই করলো, জয়েন্ট এন্ট্রান্সে চান্স পেয়ে যেমন করে হোক সে ডক্টর হলো। ডাক্তারি পড়াবার মতো খরচা তার বাবা কোনোভাবে জোগাড় করলেন এবং তারপরে সে মস্ত বড় ডাক্তার হয়ে এখন নাকি বিদেশে আছে। তারপরের যে ভাইটি, সেই ভাইটি সে আবার এয়ারফোর্সের ইঞ্জিনিয়ার, সেই নাকি সব থেকে সুন্দর দেখতে। পরের ভাইটি বড় ভাই, তারপরে মেজো ভাই। মেজো ছেলেটি এতটাই সুন্দর দেখতে যে যেমনি লম্বা তেমনি সুপুরুষ দেখতে এবং তার সাথে তেমনি বুদ্ধিমান। সে ফিজিক্সে অনার্স নিয়ে পড়াশোনা করার পর সে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যায় এবং তারপরে সে এয়ারফোর্সে নাকি চাকরিরত। সে ভালো জায়গাতে আছে, অফিসার র্যাঙ্কে হয়তো নিশ্চয়ই কাজ করে, বাবার মুখে যা শুনলাম সেটাই। আর ছোট ছেলেটি সে নাকি কলেজের প্রফেসর, সে দুর্দান্ত পড়াশোনাতে, সে নাকি গোল্ড মেডেলিস্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইউনিভার্সিটি টপার। 3টি ভাই, 3টি রত্ন, সত্যি রত্ন, দামি জিনিস। আমি প্রথমেই জিজ্ঞাসা করেছিলাম সব থেকে দামি জিনিস কি? এই 3টি মানুষ খুব দামি মানুষ। কেন? একটু পরেই বুঝতে পারছি। এই 3জনের খুব দাম, কোটি টাকা দিলেও পাওয়া যাবে না মানুষ হিসাবে। ছাত্র হিসাবে এখনো কিন্তু বলিনি। আর ওনার যে মেয়েটি, সে মেয়েটি তারও বিয়ে হয়ে গেল একটি ভালো জায়গাতে, ভালো ঘরে, ভালো পরিবারে, এবং সেও খুব ভালোভাবে নিজের সংসার ধর্ম সে পালন করতে থাকলো এবং 4জনেই এখন মা থেকে আলাদা। সময়ের সাথে সাথে দেখা গেল যে ঠাকুমার হাজব্যান্ড মানে ঠাকুমার স্বামী, অনুরাধা ঠাকুমার স্বামী একদিন মারাও গেলেন। এখন অনুরাধা ঠাকুমা সম্পূর্ণ একা। এই একাকিত্ব তাকে আস্তে আস্তে গ্রাস করতে থাকলো। আমরা একটু বড় হলাম, সেই মামলা মোকদ্দমার কথা কি যে হলো বুঝতে পারলাম না, কিন্তু অনু ঠাম্মা সেই ঘরেই বাস করেন, সেই মস্ত বড় বাড়ি, সেই বাগান। কিন্তু আমাদের আর পেয়ারা খাওয়া হয় না। আমরা এখন নিজের কাজ নিয়ে ব্যস্ত, আমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। আর কেউ কেউ তো আমার বন্ধুরা বাইরেও পড়তে গেল। আমরা অনেকটাই প্রায় বড় হয়ে উঠলাম। কিন্তু যত আমরা বড় হচ্ছি, একজন কিন্তু বুড়ি হয়ে যাচ্ছে। তিনি ছিলেন আমাদের অনু ঠাম্মা, তিনি কিন্তু বয়স্কা হয়ে যাচ্ছিলেন। তার বয়স ক্রমাগত বাড়ছে। বয়স তো সবারই বাড়েই, বয়স তো কারো কমে না। এরকম একটা যদি কিছু জাদু হতো যে বয়স কমানো যায়, তাহলে আগে গল্প কাকু হয়ে যেত গল্প ভাই, গল্প দাদা হয়ে যেত, তখন আর গল্প কাকু থাকতো না। তোমরা একদিন বলবে যে গল্প কাকু গল্প জেঠু হয়ে গেল, তারপর একদিন গল্প দাদু হয়ে গেল। তাহলে বয়স সবারই বাড়ে। এটাই ধর্ম, সংসার এইভাবেই চলছে, সারা পৃথিবী এইভাবেই ঘুরছে। তো এইভাবেই অনু ঠাম্মা কি দেখা গেল, তার বয়স কিন্তু বাড়তে থাকলো, সে বুড়ি হতে থাকলো, সে বয়স্কা হতে থাকলো।
এবং আস্তে 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 একাকিত্ব তাকে এতটাই গ্রাস করলো, সে প্রত্যেক দিন পাগলের মতো হাউ হাউ করে কাঁদতে থাকে, শুধু দুটো মানুষ দাও। কেউ নেই তার কাছে, না আছে আত্মীয়, না আছে স্বজন, না আছে কোনো বন্ধু বান্ধব। পাড়া প্রতিবেশীরা কতক্ষণই বা থাকে, একবার দুবার কথা বলে। একজন কিন্তু ছিল তার কাছে, তার নাম ছিল সৌমেন। সে কে? বরাবর ছোটোর থেকে অনাথ, তার বাবা মা কেউ নেই, এবং তাকে বড় করেছিল অনু ঠাম্মা। তাকে নাকি লালন পালন করার সমস্ত দায়িত্ব নিয়ে তাকে বড় করে তুলেছিল। পড়াশোনাও কিছুটা শিখিয়েছে, কিন্তু তার পড়াশোনা করার অত ইচ্ছে ছিল না। তাই সে সবসময় অনু ঠাম্মার পাশে ছায়ার মতো লেগে থাকতো। এই সৌমেন ছেলেটি খুব ভালো ছেলে। সৌমেন ছেলেটি কী করতো? তার গাড়ি চালায়, তার ঘরের কাজ করে, বাজার করে দেয়, সবসময় অনু ঠাম্মা বলতে অজ্ঞান। বিয়ে থা সেও করেনি, তারও কিছুটা বয়স হয়ে গেছে, কিন্তু সে বুঝতো যে এই মানুষটার পাশে আমাকে দাঁড়াতে হবে, কারণ ঠাকুমার আশেপাশে কেউ নেই। ঠাকুমার 3টি ছেলে এবং একটি মেয়ে, সবাই তারা বাইরে। যেহেতু সবাই তারা বাইরে আছে, তারা ঠাকুমা বড়ই একা। এরকম করতে করতে একদিন হঠাৎ আমরা শুনলাম ঠাকুমা খুব অসুস্থ, খুবই অসুস্থ হয়ে পড়েছেন। এতটাই অসুস্থ যে হঠাৎ করে আমরা শুনতে পেলাম নীল বাতি দেওয়া একটা অ্যাম্বুলেন্স অনু ঠাম্মার বাড়ির সামনে এসে দাঁড়ালো, এবং আমরা সবাই, মানে আমাদের পাড়ার লোকরা সবাই ভিড় করে দেখল যে সৌমেন এবং কিছু হসপিটালের কর্মীরা স্ট্রেচারে করে অনু ঠাম্মা সেন্সলেস হয়ে আছেন, অজ্ঞান হয়ে গেছেন। যথেষ্ট বয়স হয়েছে, এবং সে অনু ঠাম্মাকে স্ট্রেচারে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে। অনেকেই খুবই দুঃখ প্রকাশ করলেন, আমাদের মনেও অনেক দুঃখ হলো। সবাই বললেন যে আর বেঁচে থেকে লাভ কি, অনেক দিন তো হলো, সবাই তো বাইরে আছে, এবারে মরে যাওয়াই ভালো। কিন্তু তাও মনে মনে সবাই চাইছিল, প্রত্যেকটি মানুষ চাইছিল, পাড়ার প্রত্যেকটি ছেলে মেয়ে বউ সবাই, প্রত্যেকেই চাইছিল, প্রত্যেকটি লোক চাইছিল যে অনু ঠাম্মা বেঁচে থাকুক। অনু ঠাম্মা খুব বেশি হলে 70-72 বছর বয়স হবে, কি ম্যাক্সিমাম 75 বছর বয়স হবে। কিন্তু 75 বছরটাকে 100 বছর পর্যন্ত যদি হয়ে যায়, সেই জন্য সবাই কিন্তু মনে মনে ঈশ্বরের কাছে, ঠাকুরের কাছে, ভগবানের কাছে, আল্লাহর কাছে কিন্তু দোয়া করছিল। সবাই চাইছিল যে অনু ঠাম্মা বাঁচুক, আরও কিছুদিন বাঁচুক। কিন্তু অনু ঠাম্মা কী অসুস্থতা, তার কি হয়েছিল, সেই সম্পর্কে লোকে কোনো ধারণাই করতে পারল না। আসল রোগটা কি? একাকিত্ব। মানুষ একা বড় অসহায়। আমি আগেই বলেছি, যত পারিস মানুষ ধরতে হবে। মানুষই মেন, মানুষই প্রধান, মানুষই আমাদের সব। মানুষ আছে তো সবাই আছে, মানুষ নেই তো কেউ নেই। অনু ঠাম্মা হসপিটালে ভর্তি আছে, এবং তখন ডক্টর এসে দেখে বললেন কোনো আশা নেই। আস্তে আস্তে এক একটা করে অর্গ্যান ফেলিওর হতে শুরু করেছে, এটাকে বলা হয় মাল্টি অর্গ্যান ফেলিওর। আস্তে আস্তে শরীরের এক একটা করে অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিচ্ছে, এবং দেখা যাচ্ছে যে একটার পর একটা সব কিছু যেন বিকল হওয়ার জোগাড় হয়েছে। বোঝা গেল যে প্রথমে কিডনি, তারপরে অন্যান্য জিনিস, এবং একটা একটা করে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আস্তে আস্তে বিকল হয়ে তিনি মৃত্যুর দিকে ঢলে পড়ছেন। বাঁচানোর একটা চেষ্টা কি করা যাবে না? কি করা যেতে পারে? ডাক্তারের সাথে আলোচনা করল, আমার বাবা গেলেন, এবং আমরা দূর থেকে শুনলাম, এবং তারপরে সৌমেনের সাথেও কথা হলো। সৌমেন বললেন যত টাকা লাগে দেব, যেখানে বলবেন সেখানে চিকিৎসা করাবো। ডাক্তারবাবু, আপনার দুটি পায়ে পড়ি, আপনার হাতে ধরি, যে আমাদের ঠাম্মাকে ফিরিয়ে দেন। অনু ঠাম্মা, এইরকম মানুষ কিন্তু পাওয়া যায় না, আরও কয়েকটা দিন অন্তত আমাদের সাথে থাকুক, তাহলেই আমরা কিন্তু চিরকৃতজ্ঞ থাকব।
কিন্তু ডাক্তার আমরা ভগবান বলে মানলেও ডাক্তারেরও হাত পা বাঁধা থাকে। তিনি বললেন যে কোনোভাবেই তাকে আমরা বাঁচাতে আর পারবো না, কারণ তিনি খুবই একাকিত্বর মধ্যে ভুগতে ভুগতে নিজে খুবই ফ্রাস্ট্রেটেড, হতাশ হয়ে পড়েছেন। তিনি খুবই ডিপ্রেসড হয়ে আছেন, হতাশায় তিনি ভেঙে পড়েছেন। তার একটাই ওষুধ, যদি মানুষ দিতে পারো তাহলে। আর এখন মানুষ দিয়েও লাভ হবে না, কারণ আস্তে আস্তে তার সমস্ত অর্গ্যানগুলো আস্তে আস্তে ফেলিওর হতে শুরু করেছে। একদিন পরে সৌমেন হঠাৎ করে গিয়ে পড়ে অনু ঠাম্মাকে বলল যে ঠাম্মা চলো, তোমাকে বাড়ি নিয়ে যাব। কি রে, কি বলিস? আমাকে তুই বাড়ি নিয়ে যাবি? আমি তো বাড়ি যেতে পারবো না, আমাকে এইখানেই ছেড়ে দে। ওখানে কেউ নেই, ওখানে আমি যেয়ে কিছু করতে পারবো না। আমি কেন যাব বাড়ি? কেউ তো নেই। আরে চলোই না। আরে তুমি গিয়েই দেখো না। বয়স যথেষ্ট হয়েছে, চোখ দিয়ে আবছা আবছা সে দেখতে পায়। অনু ঠাম্মা হালকা করে তাকিয়ে দেখলেন, সৌমেনের মুখটা একটু একটু দেখতে পেলেন। সৌমেনকে প্রতিদিন দেখতো বলে চিনতে পারলেন যে এই ছেলেটি আমার সেবা যত্ন করে, সেই ছেলেটি আমাকে নিতে আসছে। আরও কিছু পরিচিত মানুষের মুখ দেখলেন এবং ডক্টরের সাথে এক প্রকার, হসপিটাল কর্তৃপক্ষের সাথে এক প্রকার ঝগড়া করেই আমাদের পাড়ার লোকজন তাকে সবাই হসপিটাল থেকে ডিসচার্জ করিয়ে নিয়ে আসা হলো। জানি যে তিনি মারা যাবেন এবং মৃত্যুটা ঘরে হোক, সেটাই আমরা চাইছিলাম। কিন্তু সৌমেন যে মনে মনে অন্য কিছু একটা প্ল্যানিং করে রেখেছিল সেটা জানতাম না। গাড়িটা এসে, অ্যাম্বুলেন্সটা এসে দাঁড়ালো অনু ঠাম্মার ঘরের সামনে এবং ঘরের ভিতরে আগের থেকেই সৌমেন ছিল। সৌমেন কিন্তু হসপিটাল থেকে আগেই চলে এসেছিল। বাকি পাড়ার কিছু লোকজন, আমাদের পাড়া প্রতিবেশীরা, কিছু কাকু ছিলেন, কিছু জেঠু ছিলেন, সবাই টাকা পয়সা দিয়ে অনু ঠাম্মাকে নিয়ে এলেন। নিয়ে আসার পরে ঠিক সদর দরজার সামনে স্ট্রেচার থেকে নামিয়েছেন এবং তারপর একটা হুইল চেয়ারের ব্যবস্থা করা হলো। হুইল চেয়ারের মধ্যে তাকে বসানো হলো। তিনি আর চলতে পারছেন না। হুইল চেয়ারে তাকে ঠেলে ঠেলে একজন নার্স নিয়ে আসছেন। দরজাটা হঠাৎ করে খুলে গেল। কেউ যেন ভৌতিক উপায়ে, কোনো ম্যাজিক্যাল ব্যাপার একটা জাদুর মতন করে দরজাটা খুলল। ভেতরে ছিল সৌমেন এবং দরজা খোলার সাথে সাথেই ডুম একটা আওয়াজ। উপরে একটা মস্ত বড় বেলুন, তার মধ্যে ছিল অনেকগুলো চকচকে চকচকে পদার্থ, গ্লিটার, এবং কতগুলো খুব সুন্দর চিকমিকি কাগজ, সেগুলো ভরা ছিল। ডুম করে আওয়াজ হয়ে সেটা পুরো সারা শরীরে পড়ল। অনু ঠাম্মা অবাক হয়ে গেছেন, চোখে ভালো দেখতে পান না। তিনি চোখগুলো এইভাবে করে পরে দেখার চেষ্টা করলেন এটা কি। হঠাৎ করে তিনি দেখলেন, অবাক হয়ে দেখলেন, দাঁড়িয়ে আছে তার বড় ছেলে, বড় ছেলের বউ মানে তার পুত্রবধূ, তার মেজ ছেলে, মেজ ছেলের বউ এবং ছোট ছেলে, ছোট ছেলের স্ত্রী এবং তার মেয়ে এবং জামাই এবং তাদের সন্তান সন্ততিরা, ছোট ছোট বাচ্চা, সবাই দাঁড়িয়ে আছে গোল হয়ে ঘিরে। আর মাঝখানে একটা টেবিলের উপর একটা মস্ত বড় এরকম 2 টায়ার, সেরকম ডবল যেটা লেয়ার থাকে সেরকম একটা কেক, আর কেকের উপরে অনেকগুলো মোমবাতি পুরো চারিদিকটা ঘিরে আছে। আর সামনে লেখা আছে হ্যাপি বার্থডে অনু ঠাম্মা অন হিজ 75th বার্থডে। আজকে 75তম জন্মদিন তার। যখনই তিনি এটা দেখলেন, কি একটা অলৌকিক একটা ক্ষমতা তার মধ্যে ভর করল। তিনি হুইল চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়ালেন। কেউ যেন একটা ঐশ্বরিক ক্ষমতা তার পাগুলোর মধ্যে দিয়ে দিয়েছে, একটা জাদু, একটা ম্যাজিক।
তাকে যেন হঠাৎ করে দাঁড় করিয়ে দিয়েছে। তিনি দাঁড়িয়ে পড়ে আস্তে আস্তে এগোতে থাকলেন। সমস্ত মানুষগুলো অবাক হয়ে হাততালি দিয়ে উঠল। তুমি চলতে পারছো? প্রত্যেকে বলতে থাকলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে অনু ঠাম্মা। সবাই এমন সুর করে গাইতে থাকলেন, অনু ঠাম্মা খুশিতে কেঁদে ফেললেন। তিনি দেখতে পেলেন সামনে তার ছেলে, বৌমা, নাতি, নাতনি প্রত্যেকে দাঁড়িয়ে আছে, আর প্রত্যেকে তারা হ্যাপি বার্থডে বলছে। তিনি কেকের কাছে গেলেন এবং কেকের কাছে গিয়ে সৌমেন দেখল যে অনু ঠাম্মা আসছে। অনু ঠাম্মার হাতে একটা প্লাস্টিকের একটা ছুরি ধরিয়ে দিলেন এবং তারপরে কেক কাটা হলো। সেই কেকগুলো প্রত্যেকটি মানুষকে তিনি খাওয়ালেন। সবাই পায়ে হাত দিয়ে প্রণাম করল এবং আশ্চর্যের ব্যাপার যে তিনি মনে মনে ভাবলেন, প্রত্যেকেই বুঝতে পারল অনু ঠাম্মা সুস্থ হয়ে উঠেছেন। মানুষ পেয়ে তিনি সুস্থ হয়ে উঠেছেন। রাত্রে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা সব সৌমেন করেছে। প্রত্যেকটি মানুষ খাবার খেলো। অনু ঠাম্মা চোখে দেখতে পান না, ছানি পড়ে গেছে চোখে। তিনি তবু বুঝতে পারলেন তার বড় ছেলে, তার বড় বৌমা, তার মেজ ছেলে, মেজ বৌমা, তারা অতটা কাছাকাছি না এলেও তারা একটু দূরে দূরেই হয়তো আছে। তার ছোট ছেলেটিও দূরে দূরেই আছে। কেন কাছে আসছে না সেটা অতটা বুঝতে পারলেন না। ভাবলেন যে মা অসুস্থ বলে, হসপিটাল থেকে ফিরেছে বলে হয়তো ওরা আমার থেকে একটু দূরে আছে। ছোট ছোট বাচ্চাগুলো খেলছে তিনি দেখতে পেলেন। এবং তারপরে তার মেয়ে জামাই প্রত্যেককেই দেখলেন এবং দেখলো সবাই খাওয়া দাওয়া করে সবাই মাকে গুড নাইট বলে খেতেও চলে গেল এবং সবাই বলে গেল যে কাল সকালেই কিন্তু আমরা চলে যাব, আমাদের সবারই অফিস আছে, কিন্তু আমরা আসবো, বারবার করে আসবো তোমার কাছে, তুমি চিন্তা করো না, আমরা ফোন করব, তুমি যাতে সুস্থ থাকো তার ব্যবস্থা আমরা করব। আর আমরা এতদিন যে তোমার কোনো খোঁজ খবর সেইভাবে রাখতে পারিনি আমাদের ব্যস্ততার জন্য, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী, আমাদেরকে ক্ষমা করে দিও। তিনি তো মা, তার জন্য সঙ্গে সঙ্গে বললেন, না তোদের কোনো দোষ নেই, তোরা নিজের কাজ কর, আমি তো তোদেরকে কাজ করার জন্য বড় করেছি। এবং তারপরে তিনি তাদেরকে মনে মনে ক্ষমাও করলেন। মানুষ পেলেন, তিনি সুস্থ হয়ে উঠলেন। সকালে উঠে একে একে সবাই গাড়ি নিয়ে বিদায় নিল, থেকে গেল শুধু সৌমেন। এবং তারপরেই সৌমেন বললেন যে তুমি তো সুস্থ হয়ে উঠেছো তাই না ঠাম্মা? ঠাম্মা বললেন, আমার আর কোনো রোগ নেই, ওই হুইল চেয়ারটাকে বিদায় করো এবং আজ থেকে আমি আবার আগের মতন ফুল তুলতে যাব, আবার আগের মতনই সব কাজ করব, তুই শুধু আমার সাথে থাকিস, শুধু আমাকে ফোনে একবার করে কথা বলেই দিস, তাহলেই আমার মন খুশিতে থাকবে। আমার ছেলে মেয়েদের সাথে একটু কথা বলতে চাই আমি তো ভালো চোখে দেখতে পাই না, কিন্তু আমি তাদের কথা শুনতে পাবো, কানে আমি ঠিকই শুনতে পাই। সৌমেন মনে মনে হাসলো এবং বলল, ঠিক তাই হবে। তারপরে বললে তোমরা বিশ্বাস করবে না, অনু ঠাম্মা আরও 10 বছর বেঁচে ছিলেন। 85 বছরে তিনি মারা যান। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, গল্পের চমকটা এখনো বাকি। তার পরের দিন, যেদিন সেই মানুষগুলো, যেদিন তার বড় ছেলে, বড় বৌমা, ছোট ছোট বাচ্চা, নাতি পুতি সবাই বেরিয়ে গেল একটার পর একটা গাড়ি করে এবং তাদেরকে যখন টাটা করলেন অনু ঠাম্মা, এবং তারপর অনু ঠাম্মা যখন শুয়ে আছেন ঘরে, তখন সৌমেন হঠাৎ করে বেরিয়ে গেল তার বাইকটা নিয়ে। তাকে যেতে হলো একটা যাত্রা দলের কাছে, একটা নাটক কোম্পানির কাছে। যারা এসেছিল তারা তার ছেলে, বউ কেউ ছিল না। সে ঠিক খুঁজে খুঁজে এনেছিল তার বড় ছেলের মতো দেখতে একটা অভিনেতাকে, তার বড় বৌমার মতো অনেকটা দেখতে একজন মহিলাকে, কতগুলো স্কুলের থেকে ছোট ছোট বাচ্চাকে, এবং এরকম করে অনেকগুলি লোক জোগাড় করেছিল, অনেক পয়সা খরচা হয়েছে, কিন্তু সে পেয়েছে একটা জিনিস। কি জানো?
তার অনুঠাম্মাকে সে ফিরে পেয়েছে। অনুঠাম্মা তার নিজের জীবনটা ফিরে পেয়েছে কেন জানো? মানুষ দেখে। এই যে মানুষ দেখলো, এই মানুষগুলো সব সাজানো। এবং আরেকটা কথাও, যে সেদিন তার কোনো জন্মদিন ছিল না। তার জন্মদিন কবে সৌমেন নিজেই জানে না। সেই জন্মদিনটা পুরোটাই বানানো। মানুষকে যদি খুশি দেওয়া যায় কোনোভাবে, তাহলে সে তার আয়ু কিন্তু ঠিক বাড়িয়ে ফেলে। সমস্তটা সৌমেন কিন্তু প্ল্যান করে সে পুরোটাই করেছিল। এই গল্পের হিরো কিন্তু বলতে গেলে সৌমেন, যদিও আমাদের হিরোইন হলো সেই আমাদের বয়স্কা অনুঠাম্মা, কিন্তু হিরো হিসাবে সৌমেন কিন্তু আজকে জিতে গেল। আর আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আমাদের কাছে যদি মানুষ থাকে, আমাদের কাছে সব থাকবে, খুশি থাকবে, আনন্দ থাকবে, সব থাকবে। আর যদি মানুষ না থাকে, কিচ্ছু থাকবে না। যতই টাকা থাক, যতই সোনা থাক, দানা থাক, যা খুশি থাক। তার জন্যে অনেক অনেক মানুষের সাথে মিশতে হবে, বন্ধুত্ব করতে হবে, সবাইকে নিয়ে থাকতে হবে। সবাইকে নিয়ে যদি চলতে পারো, তবেই তুমি সেরা। আজকে এই পর্যন্তই। খুব ভালো থাকবে। গল্প কাকু তোমাদেরকে অনেক আশীর্বাদ করে। থ্যাংক ইউ।